হ্যালো স্টুডেন্টস, এডুমন্ত্রা ইউটিউব চ্যানেলের আরও একটা ইনফরমেটিভ সেশনে তোমাদেরকে মোস্ট ওয়েলকাম। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা কিন্তু জেনারেল নলেজ বা জিকের পার্সপেক্টিভ থেকে যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তোমরা দেখতেই পাচ্ছ যে ইন্টারন্যাশনাল বাউন্ডারি বা ইন্টারন্যাশনাল বর্ডার লাইন্স, আমাদের প্রচুর কান্ট্রি রয়েছে ওয়ার্ল্ডে এবং তাদের যে ইন্টারন্যাশনাল বাউন্ডারি রয়েছে অন্যান্য কান্ট্রির সাথে সেটাও অনেক রয়েছে। তাহলে এত আমাদের মনে রাখতে হবে না, কিন্তু কিছু কিছু ইম্পর্টেন্ট কান্ট্রির ইন্টারন্যাশনাল বাউন্ডারি লাইন যেগুলো প্রেজেন্টলি না থাকলেও হয়তো তাদের হিস্টোরিক এভিডেন্স খুব বেশি রয়েছে, তাই জন্য সেই জায়গা থেকে কিন্তু তোমাদেরকে কোশ্চেন করা হয়। তোমরা যদি গ্রুপ ডি ক্লার্কশিপ এক্সাম থেকে শুরু করে আপ টু মিসলেনিয়াস বা WBCS এক্সামেও দেখো, সেখানেও কিন্তু কখনো কখনো এই টপিকের ওপর থেকে কোশ্চেন করা হয়। এমনকি রেলের এক্সামে NTPCও যদি দেখো, সেখানেও তোমরা এই জায়গা থেকে কিন্তু কোশ্চেন পাবে। তো চলো আজকে আমরা দেখে নিই যে এরকম ইম্পর্টেন্ট কি কি বাউন্ডারি লাইন্স আছে, কারণ অনেক যে রয়েছে তার থেকে আমি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো সিলেক্ট করে তোমাদের সামনে নিয়ে এসেছি। তাহলে প্রথমে আমরা আমাদের দেশ থেকে শুরু করি, ঠিক আছে? তাহলে ইন্ডিয়ার ক্ষেত্রে তোমরা নামগুলো আশা করি সবাই পরিচিত আর কি এর সাথে। তো প্রথমে আমি আসি যে ডুরান্ড লাইনের কথা, কারণ এটাই সব থেকে পুরনো, 1893 সালে হয়েছিল এবং ডুরান্ড লাইন বলা হয় যে ইন্ডিয়া এবং আফগানিস্তানের মধ্যে আছে। এবার তোমাদের বুঝতে হয় যে 1893 সালে ইন্ডিয়া আর আফগানিস্তান বলতে কি, তখন তো আর পাকিস্তান ছিল না। তাহলে আজকে প্রেজেন্টলি যেটা আমাদের পাকিস্তান আর আফগানিস্তানের বর্ডার, সেইটা কিন্তু অ্যাকচুয়ালি তখন ডুরান্ড লাইন করা হয়েছিল ইন্ডিয়া আর আফগানিস্তানের মধ্যে। তাহলে প্রেজেন্টলি যদি আমি দেখি, তাহলে আফগানিস্তানের সাথে ইন্ডিয়ার বর্ডার কিন্তু খুব কম রয়েছে, মাত্র 80 কিলোমিটার বর্ডার রয়েছে অ্যাকচুয়ালি। কিন্তু এই রিজিয়নটাও যেহেতু এখন পাকিস্তান অকুপায়েড রিজিয়নের মধ্যে পড়ে, গিলগিট বালতিস্তান, তাই সেই জন্য ডাইরেক্টলি আমাদের কোনো ল্যান্ড বর্ডার প্রেজেন্টলি নেই। আমরা আফগানিস্তানে বাই ল্যান্ড অ্যাক্সেস করতে এই মুহূর্তে পারি না। তো যাই হোক, এই ডুরান্ড লাইন আমরা ইন্ডিয়া আফগানিস্তান বলে থাকি, কিন্তু যদি ট্রিকি কোশ্চেন হয় তোমরা খেয়াল রেখো, তখন কিন্তু পাকিস্তান ছিল না। তাই জন্য প্রেজেন্টলি পাকিস্তান আফগানিস্তানের যে বর্ডারটা ডিমার্কেট করা আছে সেটাই তখনকার অ্যাকচুয়াল ডুরান্ড লাইন। আচ্ছা, নেক্সট চলে আসি আমরা ম্যাকমোহন লাইনের কথা। ম্যাকমোহন লাইন হয়েছিল 1914 সালে, 1914। তখন তো চায়না ছিল না, তখন ছিল হচ্ছে টিবেট। তাই ইন্ডিয়ার সাথে, মানে ব্রিটিশ ইন্ডিয়া তখনও, তার সাথে আমাদের টিবেটের যে বর্ডার লাইন সেইটাকে আমরা বলি যে ম্যাকমোহন লাইন। তো এগুলো সবই কিন্তু যারা এই বাউন্ডারিটা ঠিক করেছিলেন, নির্ধারণ করেছিলেন, তাদের নামে দেওয়া। তো সেখানেই কিন্তু মানে স্যার ডুরান্ডো ছিলেন, স্যার র্যাডক্লিফ, সিরিল র্যাডক্লিফকেও তোমরা যেমন শোনো, সবই কিন্তু ওনাদের নামে এই নামগুলো হয়েছে। তো পরবর্তীকালে টিবেটকে যখন চায়না অকুপাই করে নিয়েছে, তখন আমরা বলি যে ইন্ডিয়ার সাথে চায়নার যে বাউন্ডারি সেইটাকে আমরা ম্যাকমোহন লাইন বলবো। তো তোমাদের কাছে এটাও খুব ইম্পর্টেন্ট যে ইন্ডিয়ার কোন দিকে কোন কোন স্টেটগুলোর সাথে চায়না বা টিবেটের বাউন্ডারি রয়েছে। তো আমরা যদি একদম ওয়েস্টার্ন সাইড থেকে দেখি, তাহলে লাদাখ ইউনিয়ন টেরিটরির সাথে চায়নার বাউন্ডারি পাই, আর উত্তরাখণ্ড আর হিমাচল প্রদেশ, এই দুটো স্টেট। মাঝে সিকিমকে পাবো, আর ইস্টার্ন সাইডে অরুণাচল প্রদেশ, এদের সাথে আমাদের চায়নার প্রেজেন্ট বাউন্ডারি রয়েছে। আর সবার লাস্টে যেটা, সেটা হচ্ছে 1947-এর আমাদের ইন্ডিয়া পাকিস্তান বাউন্ডারি, র্যাডক্লিফ লাইন, সিরিল র্যাডক্লিফ যেটা করেছিলেন। তো তখন কিন্তু পাকিস্তান মানে ওয়েস্ট পাকিস্তান একটা, ইস্ট পাকিস্তান একটা, তাই জন্য তখনকার যে র্যাডক্লিফ লাইন সেটা ইন্ডিয়া আর ওয়েস্ট পাকিস্তানের সাথেও হয়েছিল, ইন্ডিয়া আর ইস্ট পাকিস্তানের সাথেও হয়েছিল। পরবর্তীকালে তোমরা সবাই জানো যে 1971-এর পর ইস্ট পাকিস্তান আর নেই, সেটা বাংলাদেশ হয়ে গেছে। তাই জন্য প্রেজেন্টলি বললে আমরা র্যাডক্লিফ লাইনটা ইন্ডিয়া পাকিস্তান এবং ইন্ডিয়া বাংলাদেশের যে বাউন্ডারি, সেই দুটোই কিন্তু র্যাডক্লিফ লাইন থেকেই এসছে, ঠিক আছে? ইন্ডিয়া বাংলাদেশের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল আর বাংলাদেশের মাঝে কোনো কোনো জায়গায় বাউন্ডারি তোমরা 3 বিঘা করিডোর নামেও কিন্তু শুনে থাকবে। এই টার্মটাও কিন্তু ইউজ করা হয় ওয়েস্ট বেঙ্গল আর বাংলাদেশের মাঝে। তাহলে এই মোটামুটি আমাদের ল্যান্ড বাউন্ডারি রয়েছে। তার সাথে নেপাল এবং ভুটান আর মায়ানমার, এদের সাথেও কিন্তু আমাদের ল্যান্ড বর্ডার রয়েছে, কিন্তু তাদের ক্ষেত্রে পার্টিকুলারলি আমরা সেরকম কোনো নাম দিই না। এই বাউন্ডারিগুলোকে আমরা ইন্দো নেপাল বাউন্ডারি, ইন্দো ভুটান বাউন্ডারি বা ইন্ডিয়া মায়ানমার বাউন্ডারি হিসেবে বলি। আচ্ছা, এই বাউন্ডারি রিলেটেড আরেকটা খুব ইম্পর্টেন্ট টপিক কিন্তু তোমাদেরকে জিজ্ঞেস করা হয়, সেটা হচ্ছে এই ল্যান্ড বাউন্ডারিগুলোতে কোন বাউন্ডারিতে কোন ফোর্স, কোন সিকিউরিটি ফোর্স কিন্তু পাহারা দিয়ে থাকে। তো এই যে ব্যাপারটা, সেটা কিন্তু তোমরা অবশ্যই মনে রেখো যে আমাদের যেটা র্যাডক্লিফ লাইন, অর্থাৎ পাকিস্তানের সাথে আর বাংলাদেশের সাথে, এই দুটো জায়গায় আমাদের পাহারা দেয় হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স বা BSF।
যদি আমরা চায়নার সাথে দেখি তাহলে সেখানে পাহারা দেয় আইটিবিপি, ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ, ঠিক আছে। ইন্ডিয়া আর চায়নার যে বাউন্ডারি রয়েছে সেই জায়গাতে আমরা আইটিবিপিকে পাবো। পাকিস্তান আর বাংলাদেশের সাথে আমি বিএসএফকে পাবো, বর্ডার সিকিউরিটি ফোর্স। আচ্ছা, নেপাল আর ভুটানের যে বাউন্ডারি ইন্ডিয়ার সাথে সেখানে পাহারা দেয় এসএসবি, সশস্ত্র সীমা বল, এসএসবি। আর পড়ে থাকলো মায়ানমার, ইন্ডিয়ার মায়ানমারের বাউন্ডারিতে পাহারা দেয় আসাম রাইফেলস, ঠিক আছে। তো এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো থেকেও কিন্তু কোশ্চেন আগেও হয়েছে বিভিন্ন পরীক্ষায়, আবারও হতে পারে। আর এই ছবিটা আমি তোমাদের সামনে রেখেছিলাম কারণ এটা একটা সুন্দর ছবি পেয়েছিলাম বলে। এখানে ইন্ডিয়ার কোন টেরিটরিটা কবে ইন্ডিয়ার সাথে পার্ট হয়েছে, যুক্ত হয়েছে, সেইগুলো দেওয়া আছে। তো তোমরা জানো হিস্ট্রির দিক থেকে এই কোশ্চেনগুলো কিন্তু করা হয়ে থাকে, যে পন্ডিচেরি কবে অ্যাড হয়েছে, হায়দ্রাবাদ কবে অ্যাড হয়েছে, বা সিকিম কবে অ্যাড হয়েছে, দমনদিউ কবে অ্যাড হয়েছে, গোয়া কবে স্টেট হয়েছে, ঠিক আছে। তো এগুলো সম্বন্ধেও কিন্তু তোমরা আইডিয়া রেখো। বেশ, নেক্সট যেটা চলে আসি, যে পার্টিকুলারলি এই যে লাদাখ জম্মু কাশ্মীর রিজিয়ানে আমরা বলে থাকি এলওসি আর এলএসি, এই দুটো জিনিসটি কি? তাহলে প্রথম কথা হচ্ছে এলওসি মানে লাইন অফ কন্ট্রোল, আর এলএসি মানে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, এই দুটোই ডিফারেন্স রয়েছে। তাহলে এলওসি আমরা ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে বলে থাকি। এবার অ্যাকচুয়ালি পাকিস্তানও নয়, পাকিস্তান যে জায়গাটা ইন্ডিয়া থেকে অকুপাই করে নিয়েছে, সেই পাকিস্তান অকুপাইড যে রিজিয়ন ইন্ডিয়া থেকে, তার সাথে ইন্ডিয়ার এখন প্রেজেন্ট যে টেরিটরি আর কি, মানে যে রিজিয়নটাতে ইন্ডিয়া নিজের আন্ডারে রয়েছে, তার যে ডিমার্কেশন লাইন, তার যে বাউন্ডারি, সেইটাকে আমরা বলে থাকি লাইন অফ কন্ট্রোল। তোমরা ম্যাপে এখানে দেখতে পাচ্ছ রেড কালারের, এটা এই জম্মু কাশ্মীরের এখান থেকে স্টার্ট হয়েছে। তারপরে আমাদের জম্মু কাশ্মীর ইউনিয়ন টেরিটরির কিছুটা পার্ট যেমন অকুপাই করেছে পাকিস্তান, তেমনি লাদাখ ইউনিয়ন টেরিটরির ম্যাক্সিমাম ওয়েস্টার্ন সাইডে পার্টটা অকুপাই করেছে পাকিস্তান। এই জায়গাটার নাম কি সেটাও জিজ্ঞেস করা হয়, গিলগিট বালতিস্তান রিজিয়ন। গিলগিট বালতিস্তান রিজিয়ন এই জায়গাটা, যেখানটা ইন্দাস মেন রিভার এখান দিয়ে ফ্লো করছে, যেটা লাদাখ ইউনিয়ন টেরিটরির যে পার্টটা পাকিস্তান অকুপাই করে নিয়েছে। তো সেইটার সাথে আমাদের জম্মু কাশ্মীর আর লাদাখের এখন প্রেজেন্ট যে বাউন্ডারি, যেখানে আর কি স্ট্যান্ড অফ আমরা বলতে পারি পাকিস্তানের সাথে, সেটাই হচ্ছে লাইন অফ কন্ট্রোল। সেটা নর্দার্ন সাইডে কত দূর অবধি গেছে? সিয়াচেন গ্লেসিয়ার অবধি গেছে। আর এই জায়গাটায় ব্লু কালারে তোমরা দেখতে পাচ্ছ সিয়াচেন গ্লেসিয়ার, ইন্ডিয়ার লার্জেস্ট গ্লেসিয়ার কারাকোরাম রেঞ্জে। এই সিয়াচেন গ্লেসিয়ারের যেটা ইস্টার্ন এন্ড, সেই জায়গাটায় কারাকোরাম পাসের কাছে দৌলত বেগ ওল্ডি, এই জায়গাটায় ইন্ডিয়ান আর্মির একদম নর্দার্ন মোস্ট প্রেজেন্স রয়েছে, এবং সিয়াচেন গ্লেসিয়ারটাও পুরোটাই ইন্ডিয়ার কন্ট্রোলেই রয়েছে। সেই ইস্টার্ন সাইড থেকে শুরু করে আমরা যদি আবার লাদাখের ইস্টার্ন সাইডে দেখি, এই টেরিটরিটা চায়না অকুপাই করে নিয়েছে। এইটাকে আমরা বলি আকসাই চীন, তো বা চায়না নাম দিয়েছে আকসাই চীন। তো সেই আকসাই চীন বা চায়না অকুপাইড যে রিজিয়নটা ইস্টার্ন লাদাখে রয়েছে, তার সাথে আমাদের এখন ইন্ডিয়ার যে পার্টটুকু লাদাখ, সেইটার যে বাউন্ডারি, তাকে আমরা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বলে থাকি। তো এই দুটোই আলটিমেটলি গিয়ে কারাকোরাম রেঞ্জের কাছে বা সিয়াচেন গ্লেসিয়ারে গিয়ে শেষ হয়। এই জায়গাতে আরেকটা পয়েন্টের আমি উল্লেখ করছি, সেটা অবশ্যই মনে রেখো, যেখানে এই এলওসি গিয়ে এন্ড হচ্ছে, নর্দার্ন মোস্ট পয়েন্ট অফ লাইন অফ কন্ট্রোল সিয়াচেন গ্লেসিয়ারের সাউথে, সেই জায়গাটার একটা পয়েন্টের নাম রয়েছে, সেটাকে বলা হয় NJ9842। এইটা অবশ্যই মনে রেখো, এটা হচ্ছে এলওসির নর্দার্ন মোস্ট পয়েন্ট, যেটা সিয়াচেন গ্লেসিয়ারের কাছে গিয়ে এলওসি শেষ হচ্ছে, NJ9842 এই পয়েন্টটাকে বলা হয়। আর এইখানে একটা রিজিয়ন, মানে পাকিস্তান অকুপাইড যে পার্টটা ছিল গিলগিট বালতিস্তানের, সেখানেই একদম নর্দার্ন মোস্ট একটা রিজিয়ন কারাকোরাম রেঞ্জে, সেটা পাকিস্তান চায়নাকে গিফট হিসেবে দিয়ে দিয়েছিল। সেই জায়গাটার নাম হচ্ছে শাকসগাম ভ্যালি, ঠিক আছে। তো এগুলো ইন্ডিয়ার আশেপাশে জিকে হিসেবে বা ইন্ডিপেন্ডেন্সের পর থেকে ইন্ডিয়ার এই রিজিয়নে যা যা কিছু ঘটনা ঘটেছে, তোমাদের অনেক সময় দেখবে অপারেশন মেঘদূত আমাদের যে হয়েছিল, সিয়াচেন গ্লেসিয়ারকে আমরা আবার পুনরুদ্ধার করেছিলাম পাকিস্তানের থেকে, বা কার্গিল ওয়ার যে হয়েছিল, সেগুলোর অপারেশনগুলোর নামও কিন্তু অনেক সময় কোশ্চেনে জিজ্ঞেস করা হয়। আচ্ছা, এই ম্যাপটায় তোমরা আরো ভালো করে দেখতে পারবে, আমি সেই জন্য এই ছবিটা দেখিয়েছি, যে দেখো এদিকে এলওসি রয়েছে আপ টু সিয়াচেন গ্লেসিয়ার অবধি, যেটা বলছিলাম শাকসগাম ভ্যালি, সেটা পাকিস্তান চায়নাকে গিফটে দিয়ে দিয়েছিল। আকসাই চীন, আর এটা হচ্ছে গিলগিট বালতিস্তান রিজিয়ন। আকসাই চীন হচ্ছে এদিকটা, যেটা আমাদের গালওয়ান ভ্যালিতে রিসেন্ট কোভিডের আগে বা কোভিডের সময় যে স্ট্যান্ড অফ হলো ইন্ডিয়ার সাথে চায়নার, তো সেই গালওয়ান ভ্যালি রিজিয়নটাও কিন্তু এই এলএসি রিজিয়নে রয়েছে। আর ইস্টার্ন লাদাখে তোমরা যে ইম্পর্টেন্ট লেকগুলোর কথা শুনে থাকো, প্যাংগং লেক, সো মরিরি লেক, সো কার লেক, এগুলো সব এই ইস্টার্ন লাদাখে আমরা পেয়ে থাকি, চায়নার সাথে বাউন্ডারির কাছাকাছি, ঠিক আছে।
তো চলো, এই ছিল আমাদের ইন্ডিয়ার রিজিয়নের যা কিছু বাউন্ডারি রিলেটেড ইম্পর্টেন্ট সেইগুলোর কথা। এবারে চলো আমরা অন্যান্য কান্ট্রির দেখে নিই ওয়ার্ল্ডে, ঠিক আছে? তো এক্ষেত্রে বলে দিই যে যেহেতু এই ব্যাপারটার মধ্যে এত কনসেপ্ট নেই, কিছু এত বোঝার নেই, তো এটা সিম্পলি একটা জেনারেল নলেজ বা জিকের মতো, তাই তোমাকে জাস্ট মনে রাখতে হবে, ঠিক আছে? যেমন ধরো 31st প্যারালাল আমরা ইরান আর ইরাকের মধ্যে পেয়ে থাকি, ঠিক আছে? ইরান আর ইরাকের মধ্যে আমরা 31st প্যারালালকে পাবো। এবার একটা কথা বলে দিই, এই যে প্যারালালগুলো, এই প্যারালাল মানে কি? এগুলো কিন্তু অ্যাকচুয়ালি ল্যাটিটিউড। তাহলে কোনো জায়গায় যদি আমরা দেখি যে দুটো কান্ট্রি ইন্টারন্যাশনাল বাউন্ডারি দিয়ে কোনো একটা ল্যাটিটিউড পাস করছে, সেটা যত ডিগ্রি নর্থ বা সাউথ ল্যাটিটিউড, আমরা সেটাকে তত এথ প্যারালাল বা তত ডিগ্রি প্যারালাল বলে থাকি, ঠিক আছে? যেমন আমরা আন্দামান আর নিকোবরের মধ্যে 10 ডিগ্রি ল্যাটিটিউড যেখান দিয়ে পাস করছে, সেখানে ওয়াটার বডি আছে বলে আমরা 10 ডিগ্রি চ্যানেল বলি। কিন্তু তাহলে আরেকটা ইম্পর্টেন্ট ইন্ডিয়ার কথা বলে দিই যে 24th প্যারালাল, এই 24 ডিগ্রি নর্থ ল্যাটিটিউড ইন্ডিয়ার সাথে কোন কান্ট্রির বাউন্ডারিকে ডিমার্কেট করে, ঠিক আছে? তো 24th প্যারালাল আমরা বলে থাকি যেটা আমাদের রান অফ কাছের রিজিয়ন দিয়ে পাস করছে, অর্থাৎ যেখানে রান অফ কাছে ইন্ডিয়া আর পাকিস্তানের বাউন্ডারি রয়েছে, স্যার ক্রিক যেখানে পাওয়া যায়, সেই জায়গাটায় যে ইন্ডিয়া পাকিস্তানের বাউন্ডারি, তাকে কিন্তু আমরা 24th প্যারালালও বলে থাকি। এই যে তোমাদের সাথে এত গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করছি, তোমাদের যদি মনে হয় যে তোমাদের ভালো লাগছে, ভিডিওটা ইনফরমেটিভ মনে হচ্ছে, তোমাদের কাজে লাগছে ইনফরমেশনগুলো, লাগবে এটা তো আমি বলছি, কারণ এগুলো থেকে তো কোশ্চেন হয়েই থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও ভিডিওটাতে, আর অবশ্যই আরও যারা অ্যাসপিরেন্ট রয়েছে তাদের সাথে কিন্তু এই ভিডিওগুলো শেয়ার করো, যাতে তাদেরও কিন্তু উপকার হয়। আচ্ছা চলো, তাহলে সেই রকমই আমরা যেমন দেখছি যে 31st প্যারালাল যেটা, সেটা ইরান আর ইরাকের মধ্যে আমরা বলে থাকি। সেরকম আরেকটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে 17th প্যারালাল। এই 17th প্যারালাল আমরা নর্থ ভিয়েতনাম আর সাউথ ভিয়েতনামের মাঝে ছিল। আজকে তো ভিয়েতনাম নেই, তোমরা জানো যে ভিয়েতনামের সাথে ইউএস এর একটা লং ওয়ার হয়েছিল 1955 থেকে 75, এই যে ডিউরেশনটা সেই সময়টায়, এবং 1976-এ গিয়ে এই নর্থ ভিয়েতনাম আর সাউথ ভিয়েতনাম এরা ইউনাইটেড হয়ে এখন আমরা একটাই ভিয়েতনাম কান্ট্রি পেয়ে থাকি। কিন্তু আগে নর্থ সাউথ দুটো ছিল, এখন যেরকম কোরিয়া রয়েছে ঠিক সেই রকম। তো তখন নর্থ ভিয়েতনাম আর সাউথ ভিয়েতনামের মাঝে বাউন্ডারি হিসেবে এই জায়গাটা দিয়ে 17th ডিগ্রি নর্থ ল্যাটিটিউড তাহলে যাচ্ছে, তাই জন্য এটাকে আমরা 17th প্যারালাল বলেছি। তাহলে এইরকমই চলো আরো কিছু জেনে নিই, যেমন আর্মিস্টিক লাইন। আচ্ছা, এখন ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে হট মানে গরম রিজিয়ন যদি দেখো, তাহলে কিন্তু নিউজে রয়েছে কে না, একটা হচ্ছে যে ইসরায়েলের আশেপাশে, আর একটা হচ্ছে রাশিয়া ইউক্রেন, যেহেতু 2 বছরের বেশি হয়ে গেছে সেই রিজিয়ন। তা সেই জায়গা থেকে তোমরা কিন্তু এরকম জিকে কোশ্চেন এক্সপেক্ট করতে পারো সামনে যে মিসলেনিয়াস এক্সাম আসছে তার জন্য, ঠিক আছে? যেমন আর্মিস্টিক লাইন, ঠিক আছে? তাহলে ইসরায়েলের সাথে তার আশেপাশে যে কান্ট্রিগুলো রয়েছে সেগুলো তোমাদের কিন্তু একটু ম্যাপ থেকে ভালো করে দেখা উচিত। এবং ইসরায়েল আর জর্ডন এর মাঝে আমরা যে ডেড সি কে পেয়ে থাকি, বা সি অফ গ্যালিলি বলে একটা ল্যান্ডলক সি আছে, যেটা কিন্তু ইসরায়েলের মধ্যে রয়েছে, ঠিক আছে? বা ইসরায়েলের সাথে ইস্ট বা ওয়েস্টে কোন কোন কান্ট্রির বাউন্ডারি রয়েছে, কোন কোন কান্ট্রি নেবারিং কান্ট্রি কে কে ইসরায়েলের, বা ইসরায়েলের যে কোস্ট লাইন রয়েছে, বা এই যে গাজা ট্রিপ তোমরা এত শুনছো যে ইসরায়েল সেখানে অ্যাটাক করছে এত বেশি, তো হামাসকে আর কি ধ্বংস করার জন্য, তো সেই যে গাজা স্ট্রিপ বা সেই যে ইসরায়েলের কোস্ট লাইন, সেটা অ্যাকচুয়ালি কোথায় রয়েছে? হ্যাঁ, ইন্ডিয়ান ওশানে রয়েছে নাকি আটলান্টিক ওশানে রয়েছে? এটা কিন্তু মেডিটেরিয়ান সিতে রয়েছে। এই জায়গাগুলো থেকে কিন্তু কোশ্চেন হবে, তো তোমরা এগুলো একটু ভালো করে খেয়াল করো। তাহলে আমি এরকমই বলছি যে 1949 থেকে 1967 এই সময়টায় ইসরায়েলের সাথে তার যে নেবারিং কান্ট্রিগুলো তাদের বাউন্ডারি যেটা ডিমার্কেট করা হয়েছিল, সেইটাকে আমরা বলতাম যে আর্মিস্টিক্স লাইন, ঠিক আছে? এই আর্মিস্টিস লাইন আমরা তাহলে ইসরায়েলের আশেপাশে কাকে পাবো? দেখো, ইসরায়েলের ওয়েস্টার্ন সাইডে শুধু ইজিপ্ট রয়েছে, ঠিক আছে? ইজিপ্ট রয়েছে। আর ইস্টার্ন সাইডে যদি আমরা দেখি, তাহলে প্রথমে লেবানন, তারপর সিরিয়া, তারপর জর্ডন, এরা রয়েছে ইস্টে, ঠিক আছে? মানে লেবানন রয়েছে নর্থে, সিরিয়া আর জর্ডনকে ইস্টে পাই, আর ওয়েস্টে রয়েছে ইজিপ্ট। তাহলে এদের সাথে ইসরায়েলের যে বাউন্ডারি ডিমার্কেট করা হয়েছিল সেটাকেই আমরা আর্মিস্টিস লাইন বলবো। আচ্ছা, নেক্সট যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ব্লু লাইন আর পার্পেল লাইন। এই দুটোও কিন্তু ইসরায়েলকে রিলেটেড। তাহলে ইসরায়েলের সাথে আমরা লেবানন তার নর্দার্ন সাইডে রয়েছে, ইসরায়েল আর লেবাননের নর্দার্ন সাইডে যে রয়েছে, এদের দুজনের মাঝে আমরা পাবো হচ্ছে ব্লু লাইন, ঠিক আছে? ইসরায়েল আর লেবানন। আর যদি ইসরায়েল সিরিয়ার সাথে দেখি, ঠিক আছে, ইসরায়েল সিরিয়ার সাথে আমরা পাবো হচ্ছে পার্পেল লাইন। এই দুটোর মধ্যে একটা কিন্তু আসার খুব হাই চান্স রয়েছে, ঠিক আছে? ব্লু লাইন আর পার্পেল লাইন, এগুলো ভালো করে খেয়াল রেখো। এগুলো মুখস্থ করার ব্যাপার নয়, তোমরা যদি ডেলি এগুলোকে
কিছুক্ষণের জন্য 5 মিনিট 10 মিনিটের জন্য চোখের সামনে আনো। আমি সেই জন্যই ছবি ফরম্যাটে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করছি, বারবার দেখতে দেখতে জিনিসগুলো মনে থেকে যায়, ঠিক আছে? এখানে মুখস্থ না করে রিভাইজ দেওয়াটা বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট আরও অন্যান্য লাইনে যাওয়ার আগে তোমাদের বলে দিই যে WBCS 2024 ডিসেম্বর মাসে হতে চলেছে প্রিলিমিনারি। তার জন্য কিন্তু মক টেস্ট এডুমন্ত্র থেকে তোমাদের অফার করা হচ্ছে। এখানে কিন্তু 16টা এরকম মক টেস্ট হবে যেগুলোতে আমরা স্পেসিফিক কিছু টপিক তোমাদেরকে দিয়ে দেবো, অর্থাৎ টপিক বেসড বা সিলেবাস বেস করে হবে, যাতে তোমরা ধীরে ধীরে একটু একটু পার্ট করে গোটা সিলেবাসটা রিভাইজ দিতে পারো এবং একটা একটা করে মক দিতে পারো। আর তারপরে কিন্তু তোমরা প্রিলিমিনারি এক্সাক্ট যেরকম হয় সব সাবজেক্ট মিলিয়ে যে যতগুলো থেকে মানে যে সাবজেক্ট থেকে যটা কোশ্চেন থাকে ঠিক সেই রকমভাবে আরও কিন্তু কমপ্লিট সেট তোমরা 10টা পেয়ে যাচ্ছ। এই দুটোই কিন্তু তোমরা মাত্র 299-এ পেয়ে যাচ্ছ। আরও অফার রয়েছে তোমাদের পুজো অবধি, যে যদি তোমরা দুটোকেই একসাথে কেনো তাহলে তোমরা আরও 100 টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ। 499-এ কিন্তু টোটাল 26টা প্রিলিমিনারির জন্য মক পেয়ে যাচ্ছ, যার প্রত্যেকটাই কিন্তু 200টা করে MCQও থাকবে এবং অ্যান্সারও পেয়ে যাবে। এবং তোমাদের যদি ডিসকাশনের দরকার হয়, কোনো কোশ্চেনের ডাউট হয়, সেগুলোও কিন্তু আমরা প্রোভাইড করে দেবো। আর তার সাথে সাথে বলি 2024 WBCS-কে যারা টার্গেট করছো, কারণ 2024 এই লাস্ট MCQ হবে মেন্সে, 2025 থেকে ডেসক্রিপটিভ হয়ে যাবে, সেটাও তোমরা শুনেছো এবং আমাদের চ্যানেলে তোমরা কিন্তু ভিডিও পেয়ে গেছো অলরেডি যে কিভাবে আমরা ডেসক্রিপটিভের জন্য প্রিপারেশন নেব 2025 থেকে। কিন্তু যারা যারা 2024-কে পাখির চোখ করছো তাদের জন্য বলে দিই যে এডুমন্ত্রের স্পেশাল ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে। এখানে কিন্তু একদম ফ্রেশ ব্যাচ এবং এখানে পড়ানো কিন্তু প্রথম থেকেই মেন্সকে ফোকাস করে হয়, যাতে তোমাদের কাছে প্রিলিমিনারিটা পাস করা কোনো ব্যাপারই না থাকে, সবাই তোমরা ইজিলি প্রিলিমিনারি পাস করে যাবে। তা সেই নতুন ব্যাচের ক্লাস সবেমাত্র শুরু হয়েছে, আর মাত্র কিছু সিটস রয়েছে। তোমরা যারা যারা ইন্টারেস্টেড তারা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো আরও ডিটেলস যদি জানতে চাও তার জন্য। আর যারা যারা ফুল কোর্স করতে চাইছো না তাদের জন্য বলি যে ডেসক্রিপটিভ শুধুমাত্র যারা করতে চাইছো, বেঙ্গলি ইংলিশ রাইটিং প্র্যাকটিস, তাদের জন্য কিন্তু মান্থলি মাত্র 700 রুপিজে একটা কোর্স রয়েছে। সেখানে বেঙ্গলি এবং ইংলিশ তোমাদের টপিক দেওয়া হবে লেখার জন্য এবং তোমরা লিখে সাবমিট করলে তোমাদের সেটা কারেকশন করে দেওয়া হবে এবং আরও কিভাবে বেটার হয়, ইমপ্রুভমেন্ট করা যায়, সেগুলো সম্বন্ধে তোমাকে গাইড করে দেওয়া হবে। এবং এবারে যে WBCS 2023 মেন্স হয়ে গেল, তাতেও কিন্তু আমাদের এডুমন্ত্রার যে ক্লাস টেস্ট প্র্যাকটিস সেট যে মক টেস্ট হয় তার থেকে কিন্তু প্রচুর প্রচুর কোশ্চেন কমন এসছে। তাই জন্য বলছি যারা 2024-কে WBCS পাখির চোখ করছো, যারা নিজেদেরকে WBCS অফিসার হিসেবে দেখতে চাও, সিরিয়াস অ্যাসপিরেন্ট, তারা অবশ্যই এডুমন্ত্রার সাথে তাড়াতাড়ি কন্ট্যাক্ট করো। চলো আমরা আমাদের টপিকে ফিরে আসি। ম্যানারহেইম লাইন। ম্যানারহেইম লাইন খুব ইম্পর্টেন্ট, বহুবার বিভিন্ন পরীক্ষায় এসছে। আমরা পেয়ে থাকবো হচ্ছে সোভিয়েত ইউনিয়ন মানে রাশিয়া, ঠিক আছে, বা তখনকার USSR, তার সাথে ফিনল্যান্ডের যে বাউন্ডারি সেই সময় ছিল, আজকে এগুলো প্রেজেন্টলি এক্সিস্ট করে না। তো সেই ম্যানারহেইম লাইন ফিনল্যান্ড আর সোভিয়েত ইউনিয়নের মধ্যে আমরা পাবো। আচ্ছা, হিডেনবার্গ লাইন তোমরা দেখবে প্রচুর কমন, যেটা আমরা জার্মানি আর পোল্যান্ডের মধ্যে পেয়ে থাকি। এগুলো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময়কার ঘটনা, কার আর্মি কত দূর এগিয়েছিল, কে কতটা ফর্টিফিকেশন করেছিল সেই ক্ষেত্রে। তো সেই জন্য আমরা ইউরোপিয়ান এই রিজিয়নে জার্মানির আশেপাশে প্রচুর লাইনকে পাবো, ঠিক আছে। তাহলে হিডেনবার্গ লাইন, আরেকটা বলা হয় যে অর্ডার নিসে লাইন। এই দুটো লাইনই জার্মানি এবং পোল্যান্ডের মাঝে বিভিন্ন সময়ের কথা, ঠিক আছে। তাহলে এই দুটো লাইনের ক্ষেত্রে আমরা জার্মানি আর পোল্যান্ডের মধ্যে বলবো। নেক্সট চলে আসি, আমরা যদি একটু আফ্রিকায় চলে আসি, দেখবে এখানে অনেক কটা রয়েছে। একটা হচ্ছে প্রথম 20th প্যারালাল আর একটা 22nd প্যারালাল। 20th প্যারালাল আমরা পাবো লিবিয়া আর সুদানের মাঝে। লিবিয়া আর সুদানের মাঝে বলা হয় 20th প্যারালাল। 22nd প্যারালাল ইজিপ্ট আর সুদানের মাঝে, ঠিক আছে। এখানে এই যে কান্ট্রিটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে ইজিপ্ট। তাহলে ইজিপ্ট আর সুদানের মাঝে আমরা দেখো, যেহেতু এটা নর্থ, ঠিক আছে, নর্থ যেহেতু, তাহলে আমরা নর্দার্ন হেমিস্ফিয়ারে কি দেখি, ইকুয়েটার থেকে যত আমরা পোলের দিকে যাব ল্যাটিটিউড বাড়বে, তা স্বাভাবিকভাবেই যেটা 20 সেটা নিচে থাকবে আর এর পরেরটা 22 এর থেকে ওপরে থাকবে, ঠিক আছে। তো সেই জন্য তোমরা যদি একটু ম্যাপেরও ভালো করে আইডিয়া রাখো যে কোন কান্ট্রির পাশে কে রয়েছে, তাহলেও কিন্তু তোমরা এগুলো খুঁজে বার করতে পারবে। যেমন লিবিয়া সুদানের মধ্যে আমি 20 পাচ্ছি আর সুদান আর ইজিপ্টের মধ্যে আমি 22nd প্যারালাল পাবো। ঠিক সেরকম 25th প্যারালাল, এটাও আফ্রিকার একদম নর্থ ওয়েস্টার্ন পার্টে যদি চলে যায়, ঠিক আছে। তো সেখানে মরিটানিয়া আর মালি, মরিটানিয়া আর মালির মধ্যে আমরা 25th প্যারালাল পাবো। আর 26th প্যারালাল আমরা মরিটানিয়া আর ওয়েস্টার্ন সাহারা বলে একটা কান্ট্রি রয়েছে এখানে আটলান্টিক কোস্টে, ঠিক আছে। তো সেই জায়গায় আমরা মরিটানিয়া আর ওয়েস্টার্ন সাহারার মধ্যে 26th প্যারালাল পাবো, ঠিক আছে। আচ্ছা,
নেক্সট চলো চলে আসি আরো দুটো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, বহুবার বহু পরীক্ষায় এসছে, এই দুটোই এসছে, ঠিক আছে, শেকফ্রিড লাইন অথবা ম্যাগিনট লাইন। তো এখানে এই একটা ছবিতে তোমরা দুটোই দেখতে পাচ্ছ যে মূলত জার্মানি আর ফ্রান্সের মধ্যে, ঠিক আছে, এটা মেন কথা যে জার্মানি আর ফ্রান্সের মধ্যে রয়েছে। এই রেড কালারের যেটা সেটা হচ্ছে শেকফ্রিড লাইন, আর যেটা গ্রিন কালারের সেটা হচ্ছে ম্যাগিনট লাইন। তো এই দুটো লাইন খুব ইম্পর্টেন্ট, জার্মানি এবং ফ্রান্সের মধ্যে একটা সময় এক্সিস্ট করতো যখন আমাদের ওয়ার্ল্ড ওয়ার হচ্ছে, সেই সময়কার কথা এগুলো, ঠিক আছে। আচ্ছা, তারপরে চলে আসি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 38 প্যারালাল। এটাও বোধহয় সব থেকে বেশিবার কোশ্চেনে এসছে, 38 আর 49, ঠিক আছে, এই দুটো সব থেকে বেশি দেখা গেছে। তা 38 হচ্ছে আমাদের নর্থ কোরিয়া আর সাউথ কোরিয়া, এই দুইয়ের যে বাউন্ডারি সেখান দিয়ে 38 ডিগ্রি নর্থ ল্যাটিটিউড পাস করছে। তো 38 প্যারালাল বলতে আমরা নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়ার মাঝে বুঝবো, ঠিক আছে। এছাড়া এখানে দেখবে যে নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়ার যে হিস্ট্রি, সেখানে দেখা যায় যে প্রচুর বিভিন্ন সময় বিভিন্ন ডিমার্কেশন লাইন হয়েছে, কিন্তু সবথেকে যেটা প্রমিনেন্ট এবং লং লাস্টিং এবং যেটা এখনও প্রেজেন্টের ম্যাপের সাথেও তোমরা অনেকটা সিমিলারিটি পাবে, সেটা হচ্ছে 38 প্যারালাল, নর্থ কোরিয়া আর সাউথ কোরিয়া। তো চলো আরেকবার মনে করিয়ে দিই যে এই যে এত জিকে আমরা পড়ছি লাস্ট কয়েকটা দিন ধরে, তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছ, সেটা কিন্তু মূলত মিসলেনিয়াস এক্সামকে টার্গেট করে, যেহেতু সেটা আর 2 সপ্তাহ বাকি নেই। কিন্তু তা বলে এই না যে এই জিকেগুলো মিসলেনিয়াসেই শুধু কাজে লাগবে, এটা যে কোনো পরীক্ষার জন্য এই জিকেগুলো ইম্পর্টেন্ট এবং এখান থেকে কোশ্চেন হতে পারে। মিসলেনিয়াস যারা দিচ্ছ তাদের জন্য একবার বলে দিই, লাস্ট এই 10 থেকে 14 দিন বাকি আছে, তার মধ্যে যদি নিজেদেরকে আরেকবার ঝালাই করে নিতে চাও যে কীরকম প্রিপারেশান হয়েছে বা আরেকটু প্র্যাকটিস করে নিতে চাও, তার জন্য বলবো মাত্র 299-এ তোমরা কিন্তু 10টা মিসলেনিয়াসের প্র্যাকটিস সেট এডুয়ান্সার থেকে পাচ্ছ। এগুলো নিয়ে এক্সাম দাও এবং এখানে যে কোশ্চেনগুলো এসছে তার থেকেও কিন্তু এই মিসলেনিয়াস এক্সামে তোমরা প্রচুর কোশ্চেন কমন পাওয়ার পসিবিলিটি রয়েছে। তাই আর দেরি করো না, আর বেশি দিন বাকি নেই। যারা যারা দিতে চাইছো মিসলেনিয়াস মক্স, তারা অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করো। আচ্ছা, এরপরে আমরা দেখি যে আরেকটা সব থেকে ইম্পর্টেন্ট যদি বলি তাহলে হচ্ছে 49th প্যারালাল। এই 49 ছাড়া মোটামুটি 4-এর ঘরে দেখবে অনেক কটা কোশ্চেনে আসে, 40, 42, 44, ঠিক আছে, এগুলো সবই আমেরিকা মানে ইউএসএর সাথে রিলেটেড, ঠিক আছে, বা নর্থ আমেরিকা কন্টিনেন্টে। তার মধ্যে সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 49th প্যারালাল, যেটা ইউএসএ আর কানাডার মধ্যে আমরা দেখতে পাবো। ইউএসএ আর কানাডা এদের মোটামুটি বাউন্ডারি রিজিয়ন জুড়ে এই 49 ডিগ্রি নর্থ ল্যাটিটিউড পাস করছে, তাই 49th প্যারালাল ইউএসএ আর কানাডার মধ্যে রয়েছে। এই 49 প্যারালাল ছাড়া আর যেগুলো আমরা ইউএস এর মধ্যে বিভিন্ন সময়ে যাদের প্রসঙ্গ এসছে আর কি, এর আগে হিস্ট্রিতে যদি বলি, কারণ সেই সময় বিভিন্ন দেশের বিভিন্ন কলোনি ছিল আমেরিকাতে, মূলত ব্রিটিশ কলোনি ছিল, তা তাদের যে ডিফারেন্ট কলোনিগুলো, এবং এখন তোমরা যদি ইউএস এর যে স্টেটগুলো, সেই স্টেটগুলোকে দেখো, দেখবে তাদের বাউন্ডারিটাই অনেকটা স্ট্রেট লাইনের মতো, ঠিক আছে। তো সেগুলো অনেকটাই কিন্তু সেই জন্য বাউন্ডারি ডিমার্কেট করা হয়েছে ল্যাটিটিউডকে বেস করে। তাহলে প্রথম আমরা আসি, দেখো 35th, ঠিক আছে, 35 নর্দার্ন হেমিস্ফিয়ারের কথা বলছি, তার মানে 35 সবচেয়ে নিচে রয়েছে। 35 থেকে আমরা আপ টু আস্তে আস্তে 49 অবধি যাব। এর মাঝে কিছু কিছু ল্যাটিটিউড যেগুলো ইউএসএর বিভিন্ন স্টেটকে বা বিভিন্ন এরকম কলোনিকে একটা সময় আলাদা করতো, ঠিক আছে, তাদের বাউন্ডারি ছিল, সেইগুলো থেকে তোমাদের কখনো কখনো জিজ্ঞেস করা হয়। যেমন টেনেসি আর জর্জিয়া, এই জর্জিয়া কিন্তু আজকে একটা কান্ট্রিও রয়েছে, ঠিক আছে, দেখবে আর্মেনিয়া, জর্জিয়া, এরা আমাদের এশিয়া আর ইউরোপের মাঝামাঝি এই রিজিয়নটায় রয়েছে। কিন্তু এই জর্জিয়া আমি যেটা বলছি সেটা কিন্তু ইউএস এর একটা স্টেট, তার নাম জর্জিয়া, ঠিক আছে, জর্জিয়া একটা কান্ট্রি, সেটা কিন্তু ডিফারেন্ট ব্যাপার। তো ইউএস এর এই যে টেনেসি আর জর্জিয়া, এই দুটো স্টেটের মাঝে আমরা 35th প্যারালাল লাইনকে ডিমার্কেট করেছিলাম। টেনেসি নামটা তোমাদের কাছে পরিচিত হওয়া উচিত, কারণ আমাদের ইন্ডিপেন্ডেন্সে, ইন্ডিয়ার মানে 1947-এর পর ইন্ডিয়াতে প্রথম যে আমাদের কি বলবো মাল্টিপারপাস প্রজেক্ট হয়েছিল, সেই মাল্টিপারপাস প্রজেক্ট কোনটা না, ডিভিসি, দামোদর ভ্যালি কর্পোরেশন, যেটা ইন্ডিপেন্ডেন্সের পরে প্রথম আমাদের মাল্টিপারপাস প্রজেক্ট বা হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট বা ফ্লাড কন্ট্রোলের জন্য বানানো হয়েছিল। তো সেইটা কার অনুকরণে করা হয়েছিল, এই কোশ্চেনটা তোমাদের জিজ্ঞেস করা হয়। দামোদর ভ্যালি কর্পোরেশন কিন্তু ইউএস এর এই টেনেসি ভ্যালি প্রজেক্টের অনুকরণে আমরা করেছিলাম। আচ্ছা, নেক্সট এই যে 35th প্যারালাল লাইন, সেটা
ইউএসের যদি ইস্টার্ন কোস্টের দিকে আসো তাহলে তুমি এই জর্জিয়া টেনেসিকে পাবে। তুমি যদি ওয়েস্টার্ন কোস্টের দিকে চলে যাও, যেদিকে ক্যালিফোর্নিয়া রয়েছে প্যাসিফিক কোস্টে, তাহলে সেই জায়গাতে অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া, নেভাদা এই তিনটে স্টেটের যে ট্রাই জাংশন রয়েছে সেই জায়গাটা দিয়েও কিন্তু এই 35 ডিগ্রি নর্থ ল্যাটিটিউডই পাস করছে। তাই 35th প্যারালাল লাইনের ক্ষেত্রে এই দুটোর কথাই আসতে পারে। আচ্ছা, নেক্সট হচ্ছে 42nd প্যারালাল লাইন। 42nd প্যারালাল লাইন আমরা পাবো নিউ ইয়র্ক আর পেনসিলভেনিয়ার মধ্যে। সেরকমই 44th প্যারালাল লাইন, এইটা আমি এশিয়ার কথা বলেছি, এটা আমি একটা কোশ্চেনে পেলাম, সেই জন্য আমি এইটা তোমাদের সামনে তুলেছি। এটা আমেরিকার বাইরের গল্প, ঠিক আছে, আমেরিকার বাইরের গল্প। সেটা হচ্ছে 44th প্যারালাল লাইন স্বাভাবিকভাবেই ইউএসের ওপর দিয়েও পাস করেছে। তার মানে ইউএসেরও কোনো না কোনো স্টেটের মধ্যে বাউন্ডারি তো রয়েছে, কিন্তু তার থেকে ইম্পর্টেন্ট হিসেবে যেটা কোশ্চেনটা এসেছিল যে কোন কোন কান্ট্রির মধ্যে দিয়ে পাস করছে এই 44th প্যারালাল। তো 44th প্যারালালকে আমরা কাজাকিস্তান, মঙ্গোলিয়া এই দুটো কান্ট্রির মধ্যে দিয়ে পাস করতে দেখতে পাই, এবং অবশ্যই চায়না দিয়েও পাস করছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে যেমন দেখো 45th প্যারালাল লাইন, এটাও আমরা ইউএসএর দেখবো মন্টানা আর ওমিং এই দুটো যে স্টেট রয়েছে তাদের মধ্যে বাউন্ডারি লাইন হিসেবে। আর মেডিসিন লাইন, এটা ইউএসএ আর কানাডার মধ্যে একটা সময় বাউন্ডারি ছিল, এখন এরপরে 49 প্যারালালকে আরো স্ট্রংলি মানা হয়ে থাকে। তো মেডিসিন লাইন এটাও কিন্তু ইম্পর্টেন্ট, ইউএসএ কানাডার মধ্যে আসে, ঠিক আছে, ইউএসএ আর কানাডা। আর লাস্ট হচ্ছে ম্যাসন ডিকসন লাইন, এটাও কোনো বার কোনো পরীক্ষায় দেখা গেছে, সেটা পেনসিলভেনিয়া আর মেরিল্যান্ড। এই মেরিল্যান্ড কিন্তু একটা সময় ব্রিটিশদের কলোনি ছিল, আমেরিকার একদম ইস্টার্ন কোস্টের কথা বলছি, আটলান্টিক কোস্টে, ঠিক আছে। তো সেখানে পেনসিলভেনিয়া এবং মেরিল্যান্ড এই দুইয়ের মাঝে আমরা মেসন ডিকসন লাইনকে পেয়ে থাকি। তো মেসন ডিকসন, মেডিসিন লাইন এই দুটো কিন্তু অবশ্যই মনে রাখো। তো চলো, আজকের ভিডিওটা আর লম্বা করার কিছু নেই, এইগুলো খুব সিম্পল জিকে, এবং বিভিন্ন পরীক্ষায় তোমরা এগুলো থেকে কোশ্চেন কিন্তু দেখে থাকবে। তো ভিডিওটা ভালো লাগলে পরে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ভিডিওতে। আজকের মতো গুড বাই।